আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনাদের সকলের পরিচিত মুখ জনাব অজয় দাশগুপ্ত। অজয় দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। আমাকে আপনি সুযোগ দিচ্ছেন এই জন্য আপনার কাছে এবং আপনার শ্রোতা দর্শকদের কাছে আমার অগ্রিম কৃতজ্ঞতা। অজয় দা, কেমন আছেন? কেমন আপনারা, আপনি এবং ভালো আপনারা আছি। যারা আছেন, ভালো আছেন? আপনি কি ঠান্ডা এই পড়ছে, আমার তো সোয়েটারেই দেখতে পাচ্ছেন ঠান্ডা পড়ছে খুব। হ্যাঁ, আপনি তো বোধহয় এই পট পরিবর্তনের পর আর দেশে আসেননি, না, আমি আর দেশে যাইনি। কিন্তু দেশের সব খবরাখবরই তো পান। এখন তো ধরেন যে ডিজিটাল যুগ না, আপনারা ঘুম থেকে ওঠার আগে আমরা জানি মব ইনজাস্টিস কোথায় কি করতেছে, এটা জেনে যাই আমরা। বাট এগুলি যখন জানেন, আপনি যদিও একটু হাসলেন, কিন্তু যদিও আপনি যখন এগুলি জানেন, জেনে কি ফিলিংসটা কি হয়? অথবা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, বাঙালি ওখানে যারা আছেন, তাদের সঙ্গে যখন আলাপ করেন, অথবা আপনাদের মানে অন্য অন্য দেশের যারা কলিগ আছেন, তারা যখন আমাদের দেশ সম্পর্কে জানতে চায়, আপনি সেই উত্তরটা দিতে যে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে কি জানেন তো, আমার কেন জানি মোহভঙ্গ হয়েছে মানুষের। অধিকাংশ মানুষের মোহভঙ্গের বেদনাটা আমি দেখতে পাই। একদিকে ধরেন এখানে আমি এটা বললে আমাকে বলতে হবে কি, তিন ধরনের প্রতিক্রিয়া আছে বাঙালিদের মধ্যে। এখন একটা হচ্ছে মোহভঙ্গের প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে প্রতিশোধের প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে প্রত্যাবর্তনের প্রতিক্রিয়া। এই তিনটা প্রতিক্রিয়া কিন্তু এখন চলছে পৃথিবীব্যাপী বাংলাদেশিদের ভেতরে। আচ্ছা, মোহভঙ্গটা নয় মোটামুটি বুঝি, কারণ আমি নিজেও হয়তো ওই গোত্রের মধ্যে পড়ি। পরের দুটো একটু ব্যাখ্যা করা যাবে, যে প্রত্যাবর্তন এবং প্রতিশোধ কেমন? প্রতিশোধটা যেমন ধরেন গতকালকে একটা বিচার এর একটা দেখেছি আমরা আহ, বাংলাদেশে, যেটাকে আপনার এখন এই যে ধরেন প্রতিশোধ প্রতিক্রিয়াটা সেখানে এইরকম, বা সমস্ত বিষয়গুলোতে এইরকম যে বিদেশ থেকে আমরা যারা দেখতে পাচ্ছি যে এক ধরনের একটা আক্রোশ আছে। এখন আপনি যে কোনো অন্যায় অবিচার বা যে কোনো অগণতান্ত্রিকতা অচলায়তন, যেটা আমি বারবার বলি, সেটার বিরুদ্ধে সমস্ত সমস্ত কিছু ভেঙে মানুষ যে রায় দিয়েছে, সে রায়টিকে পজিটিভ ওয়েতে আসলে ব্যবহার করার কথা ছিল, এবং সেটা করলে আজকে এই প্রশ্নগুলোর উদ্ভব হতো না, যেটাকে আমরা বলছি প্রতিশোধ। প্রতিশোধ এই কারণে ধরেন, এই যে এখন তো কথা একটু অন্যদিকে যেতে হচ্ছে, যেমন ধরেন আমরা কিন্তু যখন স্টুডিওতে কথা বলতে যাই তখন আমাদের গালে একটু পাউডার টাউডার লাগিয়ে দেয়, আপনাকে তো আরো বেশি লাগায়, তাই না? তো আমিও ভেবেছিলাম আজকে আপনার অনুষ্ঠান আসার সময় একটু প্রসাধন করে আসবো, কিন্তু যে কান্না দেখতে পাচ্ছি আওয়ামী লীগারদের অনলাইনে, পালিয়ে যাওয়ার যে কান্না, এবং এরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছে না মাসুদ ভাই, যে এই কান্না কিন্তু সহানুভূতির পরিবর্তে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কারণ কি, এই যে আমি সকালবেলায় দেখলাম এই ভদ্রলোকের সাথে আমার এমনি পরিচয় হয়েছিল খানিকটা, যে মন্ত্রী ছিলেন যে ভদ্রলোক, যিনি, সমরেজল, জি সমরেজল জি জি, তার কথাতে তো একটা কথা স্পষ্ট হয়ে গেছে, তার নিজের লোক তার বিরোধিতা করেছে এবং বলছে তাকে পয়সা দিয়ে আমি বানিয়েছি। পয়সা দিয়ে প্রেসিডেন্ট বানানো যায়? But he said that, right? উনি বলেছেন রাইট, এটা, যে আমি রাইট, পয়সা রাইট। দিয়ে বানিয়েছি। তো এখন এই লোক এই লোকের উপর প্রতিশোধ নিচ্ছে, খেয়াল করেন। পয়সা দিয়ে যাকে বানিয়েছে, এবং যারা এই কথাগুলো বলছে তারা ভুলে যাচ্ছে যে তাদের দলের সরাসরি সেই রকম সম্পৃক্ত মন্ত্রী না হওয়ার পরও আইভির জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে না, ব্যারিকেড করে দাঁড়িয়েছিল, নিতে দিচ্ছিল না, এরকমও তো ঘটনা ঘটেছে, তাই না? রাইট, রাইট। হ্যাঁ, কিন্তু না, তোমাদের বেলা আপনি এটা আপনাদের। আপনি জি। সমরেজল প্রেমী যে ঘটনাটা বললেন, এটার কিন্তু আমি আবার কালকে আমাকে একজন একটা পাঠিয়েছি, আমি এটা এই মুদ্রার অপর পিঠের চিত্রটা কিন্তু একটু অন্যরকম। সেটা কেমন? ওই যে ছেলের কথা উনি বলেছেন, যাকে আমি পয়সা দিয়ে সভাপতি বানিয়েছি, ওই ছেলেটা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। সেটা যদি আপনি পড়েন, আপনার কাছে মনে হবে যে সমর রেজাল্ট এভাবে মিথ্যা কথা বলতে পারেন।
আমি ওই স্ট্যাটাসটা পড়ার সুযোগ হয়নি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখেন, এরা কিন্তু গল্পগুলো বানাচ্ছে অবিশ্বাস্য ধরনের। যে কোনো মানুষের ধরেন এই ধরনের পলায়ন আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, কাউকে এইভাবে আক্রমণের মুখে কেন চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের বিবরণের ভেতরেই জনবিচ্ছিন্নতার কথা তারা নিজেরাই বলে দিচ্ছে। একদম তারা একদম। নিজেরাই তাদের জনবিচ্ছিন্নতার কথা বলে দিচ্ছে। আরেকটু যদি গভীরে যাই, ধরেন দলের সেক্রেটারি, আপনি চিন্তা করতে পারেন এই দলের সেক্রেটারি ছিল তাজউদ্দিন সাহেব, এই দলের সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধু স্বয়ং, তাই না? এই দলের সেক্রেটারি বলছে, উনি কিন্তু প্রায় বলতেন খেলা হবে খেলা হবে। আমি বোকা শোকা মানুষ, আমি মনে করতাম আসলেই খেলতে পারবে, কিন্তু এখন দেখছি উনি 5 ঘন্টা বাথরুমেই খেলে ফেলেছেন। তো আর খেলা হবে কখন? মানে খেলাটা হতে হলে তো আপনাকে বেরিয়ে আসতে হবে, তাই না? এবং আমি পলাই না পালাই না এগুলি বলে বলে শেষ পর্যন্ত দেখেন, আমার কাছে যেটা মনে হয়, একটু সিরিয়াসলি বলি, সেটা হচ্ছে এই প্রতিশোধ প্রবণতাটা আরো বৃদ্ধি পাবে যদি তারা এগুলো এইভাবে বলতে থাকেন, আমার মনে হয় আর কি। হ্যাঁ, কারণ দাবার গুটি তো হাতের থেকে বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছে তখন খেলা সাজাতে হলে আমার মনে হয়, দেখেন আমাদের দেশের রাজনীতিবিদদের পড়াশোনা নিতান্তই কম, আমি অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে বলছি। অল্প কিছু মানুষ, বরং আমরা আমাদেরকে যাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছিল প্রতিপক্ষ হিসাবে, তারাই বরং অনেকগুলো সত্য কথা বলছেন। বিএনপির অনেক নেতারা যা বলছেন আওয়ামী লীগের নেতারা গত 20 বছরেও বলেনি, আগামী 20 বছরেও বলতে পারবে না। আপনি মেজর আখতারুজ্জামান যেভাবে কথা বলছেন, ফজলু ভাই যেভাবে কথা বলছেন, বা আরো অনেকে, ইভেন ওনারা রাজনৈতিক সভাগুলোতে যে কথা বলছেন, সেই কথাগুলো কিন্তু মানুষের মর্মে মর্মে প্রবেশ করছে, এবং সেগুলো সবচেয়ে বেশি শক্তি যোগাচ্ছে আওয়ামী লীগের লোকদের। খেয়াল এখানে করেন আপনি? একটা জিনিস কি, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, মানে দেখেন আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে এদেশে আহ, প্রচুর লোক আছে যারা নাকি মনে করেন একদম মাঠ পর্যায়ের লোক আছে যারা নাকি আওয়ামী লীগও করে বিএনপিও করে, এবং কেন করে তারা নিজেরাও যায় না কিন্তু করে, তার বাবা করতো, বংশানুক্রমিক ভাবেই করে। তো সেই লোকগুলোকে বাদ দিয়ে কিন্তু আপনি দেশটাকে অগ্রসর করতে পারবেন না। বিভক্ত জাতি কিন্তু অগ্রসর হতে পারে না। কিন্তু এই যে বিভক্তিকরণের একটা প্রক্রিয়া আমরা দেখেছি, আমরা গত 15 বছর দেখেছি জি। যে বিএনপি জামাতকে বাতিল করে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। আবার এখন দেখছি যে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টিকে, এদেরকে বাদ দিয়ে দেশকে অগ্রসর করতে চাওয়া, এই যে প্রবণতাগুলো, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন একটা জিনিস যেটা বললেন, একমাত্র যুদ্ধ অপরাধী ব্যতীত বা যারা দাগী চিহ্নিত আসামি ব্যতীত বাকি সকলের জন্য বাংলাদেশের রাজনীতিতে যে সুযোগটা ছিল, আমি কিন্তু গোড়া থেকে একটা কথা বলে এসেছি। আমি বিডি নিউজ এগুলো নিয়ে লিখেছিও আপনার, যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো দ্বিধাবিভক্ত জাতিকে সংগঠিত করতে হয় একটা ইউনিফিকেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি মাসুদ ভাই। আমি কম্বোডিয়া গিয়েছিলাম শুধুমাত্র, আপনি জানেন এটা আমাদের চেয়েও যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আমি ভিয়েতনামও গেছিলাম দেখার জন্য ওরা কিভাবে রিকনসিলিয়েশনটা করেছে। আমি যখন নমপেনের জাদুঘরে গেলাম, সেখানে ধরেন বড় বড় ওদের যারা রাজাকার ছিল, ওদের ভাষায় যারা ওদের স্বাধীনতা এবং তাদের মুক্তির ব্যাপারে বিরোধিতা করেছিল, তাদের অনেক স্টেটমেন্ট গুলো তারা বাঁধিয়ে রেখেছে জাদুঘরে। যারা অনুতপ্ত হয়ে ফিরে এসেছে, অনুশোচিত হয়ে ফিরে এসেছে। তা আপনি কি আমাদের দেশে দেখেছেন সেরকম কোনো প্রক্রিয়া? কখনোই করা হয়নি, কখনোই করা হয়নি। শুধু বিভাজন। এই বিভাজনের কারণ ছিল ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করা, ক্ষমতাটাকে নিজের হাতে নেয়া। আপনি যেটা বললেন একটু আগে, আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন যাদের কাছে সুযোগ ছিল তারা আরো লেজে গোবরে করে ফেলেছে। একদম হ্যাঁ, একদম একদম। এই বিচারটা নিয়ে তো আপনি একটা কথা আপনার মনে পড়তেই পারে, লিবিয়ার গাদ্দাফি বা সাদ্দাম হোসেনেরও একটা বিচার কিন্তু হয়েছিল। হ্যাঁ, জি। এই ধরনের একটা ট্রায়াল কিন্তু হয়েছিল। এই ট্রায়াল গুলো যে হাস্যকর, এবং যার বিরুদ্ধে করা হয় তাকে যে আরো আননোনলি পপুলার করা হচ্ছে, এই বিষয়টাই তারা বুঝতেছে না। একদম ঠিক বলছেন। এতে কিন্তু মানুষের কিন্তু সবসময় মনে করেন তারা ধরেই নেয় যে একজন দুর্বল, একজনের উপর অত্যাচার করা হচ্ছে, এবং জি। তার প্রতি সমস্ত সহানুভূতি যে জমা হতে থাকে ধীরে ধীরে। তো এটা করে লাভটা কি, এটা আমি বুঝি না নিজেও। যা হোক, আমাদের সামনে এখন অগ্রসর হতে হবে। আপনি যে কথাটা বললেন, এই যে মানে দুইজন লোকের নামই আপনি উচ্চারণ করলেন, সমর রেজাউল করিম এবং ওবায়দুল কাদের, এবং বলে যে তাদের এই সমস্ত কর্মকাণ্ড তাদেরকে তো হাস্যকর করেছে, এবং দেশে যে সমস্ত আওয়ামী লীগের লোকজন রয়েছে তাদের জন্যও কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। একটা জিনিস যদি আমাকে একটু বলার অনুমতি দেন,
একটা জিনিস খেয়াল করেন, আপনি ওই দলটার সাধারণ সম্পাদক, যে দলটি 15 বছর দোদণ্ড প্রতাপে দেশকে শাসন করেছে এবং কুক্ষিগত করে রেখেছে ক্ষমতা, তাই না? তাদের কথা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়তে পারেন এই বাংলাদেশে। এক রাতে আপনি এরকম অসহায় হয়ে গেলেন এবং মবের বিরুদ্ধে ভয় পেলেন, এবং রেজাউল করিম সাহেব এইভাবে বলছেন। তো মুশকিলটা হচ্ছে, তাহলে সাধারণ কর্মীরা কি ভাববে? যে আমাদের নেতাদেরই যদি এই অবস্থা হয়, সে যদি পুকুরে গিয়ে কাদার পাকের মধ্যে গিয়ে 4-5 ঘন্টার গল্প বলে বা সত্যি বলে, তাহলে আমার তো আন্ডারগ্রাউন্ডে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। তাহলে তো আওয়ামী লীগ পাতালপুরি নামে একটা দল করতে হবে, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল পাতালপুরি। করেছেন, রেজাউল করিম সাহেবের গল্পের মধ্যে একটা কথা আছে না, উনি একদম খালি হাতে বেরিয়ে গেলেন, কিন্তু তো তারপর ইন্ডিয়া থেকে আবার ইংল্যান্ডে চলে গেলেন, পাসপোর্ট কখন নিলেন? এবং আপনার এটা কিন্তু সাধারণ সম্পাদকও বলেছে যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে আপনি জানের ভয়ে মরে যাচ্ছেন, সেইখানে আপনাকে ইনভাইটেশন পাঠানো হচ্ছে। এগুলো এগুলো কিন্তু সন্দেহ এবং প্রশ্নের সৃষ্টি করছে, ক্রমাগত সন্দেহ এবং প্রশ্নের সৃষ্টি করছে। দুটো কথা বললেই তো হতো, যে আমি যে ভাই প্রাণ নিয়ে আসতে পেরেছি এটাই যথেষ্ট। আমরা আমরা বুঝতে পারি নাই যে মব এভাবে আক্রমণ করবে, আমরা কোন রকমের প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। যত যত আপনি ব্যাখ্যা দেবেন, একটা কথা আছে না, আপনি যদি সত্য বলেন তাহলে সেটাকে সাপোর্ট করার জন্য যুক্তির প্রয়োজন হয় না। আর আপনি যদি মিথ্যা বলেন, 101টা কথা সাপোর্ট করে বলতে হবে, এবং ক্রমাগত ভাবে আপনি আসলটা ভুলে যাবেন। এটাই নিয়ম। এটা এটা তাদের রাজনীতি, যে তারা মানে তাদের ভিত্তিটাই গড়ে তোলেনি, ভিত্তিহীন একটা রাজনীতি, মানে কিসের উপর যে দাঁড়িয়েছিল এটি বুঝতে পাইনি আমরা। তা না হলে এভাবে তাসের ঘরের মতো ভেঙে যায় কেন, এটাও ক্লিয়ার না। জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে যা হয়, হয়তো যা সেই হয়, বহন করতে হয়েছে। ধীরে ধীরে তাসের ঘরে পরিণত হয়েছিল। আর নেত্রীকে রেখেছিল তারা, তাদের নেত্রী বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে রেখেছিল কাচের ঘরে। সেটা নয়, বুঝলাম। এটা এখন আমরা কোন দিকে যাচ্ছি? এখন যা দেখছেন, যারা দায়িত্ব নিয়েছেন, তারা কি আপনি মনে করেন দেশকে সঠিক গন্তব্যের দিকে নিয়ে যেতে পারছেন? মোটেও না। আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাই, যে ইতোপূর্বেও আওয়ামী লীগ অনেক শক্তির বিরোধিতা সম্মুখীন হয়েছিল এবং উত্তীর্ণ হতে পেরেছিল। কেন পেরেছিল? তাদের ওই শত্রুগুলোর মধ্যে কারো মেধা ছিল, শক্তি ছিল না। কারো শক্তি ছিল, মেধা ছিল না। কারো অর্থ ছিল না, কারো অর্থ ছিল। সবকিছু একটা নাই একটা ছিল, এরকম ছিল, এই জন্য পেরেছে। এইবার আমাদের ডক্টর ইউনূস সাহেব, তার কিন্তু অল্প অল্প সবকিছু আছে। তার মেধাও আছে, তার শক্তিও আছে, তার অর্থও আছে, তার পরিচিতিও আছে, তার একটা নেটওয়ার্কও আছে। কাজেই আপনারা পরাজিত হয়ে গেছেন। যখন শক্ত প্রতিপক্ষের কাছে পড়েছেন, পরাজিত হয়ে গেছেন। আচ্ছা, পরাজিত নয় হলাম, কিন্তু ডক্টর ইউনূস কি আমাদেরকে আমাদের মানে যে কাঙ্ক্ষিত গন্তব্য সেদিকে নিয়ে যেতে পারছেন কিনা ওনার নেতৃত্বের মোটেও না। মাধ্যমে? তার কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, ধরেন একজন নোবেল লরিয়েট হিসেবে বা একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে এবং সর্বজন পরিচিত একজন মানুষ হিসেবে আমাদের ধারণা ছিল যে তিনি দেশকে একটা অন্য ধরনের অভিধা দেবেন, অন্য ধরনের একটা ইমেজে তিনি দাঁড় করাবেন নিজেকেও। কিন্তু সেটা তো ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আপনি আপনি নিজে দেশের ভেতরে আছেন, যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই তার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আমরা ভালো নেই। চাপা জিনিসটা কিন্তু খুব খারাপ, একটা চাপা ক্ষোভ কিন্তু মানুষের ভিতর কাজ করছে, তাই না? আপনি জি। এই যে আমি শুরুতে বললাম মব ইনজাস্টিস, আপনারা মব জাস্টিস বলছেন, মব ইনজাস্টিস, এইটা কোন দেশে হতে পারে? দিনের পর দিন কিশোর গ্যাং, এটা দিনের পর দিন চলতে পারে? আমার ইচ্ছে হলে আমি গিয়ে একজন প্রিন্সিপালকে নামিয়ে দেবো, আমার ইচ্ছে হলে আমি একজন সচিবকে অপমান করব। প্রত্যেকেরই তো দোষ ত্রুটি আছে, কিন্তু এটা তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলবো, চলবে। আমি বিশ্বাস করি কি জানেন, ইটস এ কমপ্লিটলি হোপলেস সিচুয়েশন এন্ড গাইডেড বাই এ হোপলেস কিং। আপনি ওনাকে হোপলেস কিং বললেন, ওনাকে নিয়ে তো অনেকে অনেক বেশি আশা করেছিলাম আমরা, আপনার এলাকার লোক। দেখুন, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ নোবেল লরিয়েট, অ্যাজ এ মেরিট, হি ইজ এ হোপফুল পার্সন, ডেফিনেটলি, হ্যাঁ, 100 আউট অফ 100। কিন্তু যখন আমি কিং শব্দটা ব্যবহার করেছি, তাহলে তো অমর্ত্য সেনও ভারত চালাতে পারে, পারে না? রাইট, হ্যাঁ, তাহলে রাইট। তো আইনস্টাইনের উচিত ছিল ও ওই দেশকে শাসন করা। সক্রেটিস আর এরিস্টটল রাস্তায় বসে কেন জ্ঞান বিতরণ করেছে? ওরা ক্রাউনে বসে জ্ঞান বিতরণ করতে পারতো না? কারণ আপনি যদি জ্ঞানী হন, আপনি তো সাধারণের কাছে যাবেন। আপনার তো আপনার মেজরিটি প্রয়োজন নাই মাসুদ ভাই। আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলি।
এক মিনিট লাগবে। গ্রিস দেশে কিন্তু একসময় বিশ্বাস করা হতো যে নারীদের যেহেতু কণ্ঠ নাই, তাদের ভোট নাই, তার মানে 30% বাদ। তারপরে শিশু কিশোরদের বলা হয়েছে এরা নাবালক, অতএব এরা ভোট দিতে পারবে না, আরো 20% বাদ। তারপরে বৃদ্ধদের বলা হয়েছে এরা ভোট দিতে পারবে না কারণ এদের মাথা কাজ করে না, আরো 20% বাদ। তার মানে রইল 30%। তার মধ্যে 20% লোক দিয়ে যাদেরকে নেতা বানাইছে তারাই গ্রিসকে গ্রিস বানিয়েছিল। আপনার সংখ্যাগরিষ্ঠতার দরকার নাই, আপনার প্রবল শক্তিশালী মেরিটোরিয়াস সংখ্যালঘুর সাথে থাকলেও আপনি জয়ী হতে পারেন যদি আপনার নৈতিকতা এবং আপনার নিরপেক্ষতা থাকে। কিন্তু ডক্টর ইউনূসের আজকের যে সরকার, তার তো নিরপেক্ষতা নেই দেখেন। এবং উপদেষ্টারা যে ভাষায় কথা বলে, আমি বলতে চাই না এগুলো, যে ভাষায় কথা বলে এবং ক্রমাগত তারা একটা থেকে আরেকটাতে যেভাবে যায়, সুইচ করে, এগুলো কিন্তু অত্যন্ত স্ববিরোধী। কোন স্ববিরোধীটা কিন্তু আপনাকে কোনো কনফিডেন্স দিবে না, কোনো কনফিডেন্স দিবে না। আপনি পরিষ্কার করে বলতে পারতেন সেন্ট মার্টিনের অবস্থা এইরকম, আপনি একটা প্রতিনিধি দল 200 সাংবাদিক নিয়ে গিয়ে দেখাতে পারতেন ওখানে কি হচ্ছে। এগুলো তো করছেন না আপনারা, তাই না? আরাকানের সাথে কি হয়েছে এটাও ক্লিয়ার না। যত বেশি আনক্লিয়ার হবে, তত ধোঁয়াশা হবে, তত মানুষ মনে করবে আগুন লেগেছে। এবং সেই ধোঁয়া যে একদিন আগুনে পরিণত হবে না, সেটা কি কোনো গ্যারান্টি আছে? মানে আপনি বলতে চাচ্ছেন যে সবসময় অস্পষ্টতা মানুষের মধ্যে সন্দেহের জন্ম দেয়, একদম। এবং সেই অস্পষ্ট গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। অস্পষ্ট কে হয় ধরেন, কে অস্পষ্ট হয়? যে নিজেই জানে না যে আমি কি করছি। আপনি যদি জানেন যে আপনি মিরপুর থেকে গুলশান যাবেন, তাহলে ইউ আর শিওর কোন বাস আপনি ধরবেন, তাই না? কোন জানে করে আপনি যাবেন। এখন আপনি যদি শিওর না যে আপনি মিরপুর যাবেন না খিলক্ষেত যাবেন না গুলশান যাবেন না বাড়িধারা যাবেন, তো আপনি তো খালি বাস বদলাইতে থাকবেন, এক সময় টায়ার্ড হয়ে যাবেন, তাই না? অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। আপনার সঙ্গে আলাপ আমাদের শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ হয়ে গেল। আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন দেশটা ঠিকঠাক মতো যায়। কি হবে আমরা জানি না কিছুই, তারপরে আমরা আশাবাদী হতে চাই, কারণ কিছু নিয়ে তো বাঁচতে হবে। আগামীতে আবার আপনার সঙ্গে আবার মিলিত হতে পারবো এই প্রত্যাশা থাকলো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব অজয় দাশগুপ্তের স্পষ্ট উচ্চারণ আমাদের দেশ সম্পর্কে, আমাদের যে যা চালাচ্ছেন তাদের সম্পর্কে, যারা চালিয়েছেন নিকট অতীতে তাদের সম্পর্কে। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।